ফুটবল যেমন একটা টিম গেম, ক্রিকেট যেমন একটা টিম গেম, তেমনি ভোটও কিন্তু রাজনৈতিক দলের একটা টিম গেম। এবং সেই টিম গেমটা যদি ঠিকভাবে কাজ না করে, একজন বল যদি আর একজনকে পাস না দেয়, ঠিক মতো যদি ক্রিকেটে একজন ফিল্ডিং না করে, তাহলে খুব ভালো বল করা সত্ত্বেও ওঠা ক্যাচ যদি কেউ ছেড়ে দেয় বা পড়ে যায়, অদক্ষ প্লেয়ার হয়, ঠিক পাস বাড়ানো সত্ত্বেও যদি গোল না করতে পারে, তাহলে সে যত নামি দামি দলই হোক না কেন, তার পরাজয় অবশ্যম্ভাবী। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। বিষয় হচ্ছে, আগামী যে আমাদের ভোট, আর 6 থেকে 7 দিন মাত্র পড়ে আছে সেই ভোট, এবং তৃণমূল কংগ্রেসের গত 3টি মাস যদি আপনারা খুব ভালো করে নজর করেন, তাহলে দেখতে পাবেন যে এই যে টিম গেমটা কত দিক থেকে পর্যুদস্ত হয়েছে। পরপর হিসেব করুন খুব সংক্ষেপে। সেটা কি? একটা টিমের মূল বিষয়টা হচ্ছে টিমের দক্ষ প্লেয়াররা। কিন্তু তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে যদি ধরেন, তাহলে এই টিমের এই যে ভোট করানো, তার প্লেয়াররা ঠিক কারা ছিল? সেই যারা প্লেয়ার ছিল তাদের মধ্যে অনেকেই মৃত প্রেতাত্মা ছিলেন, অনেকেই ছিলেন ডুপ্লিকেট, যার বিহারেও নাম আছে, কলকাতাতেও নাম আছে, একাধিক জায়গায় নাম আছে। আবার সেই টিমের প্লেয়ার এরাও ছিলেন যাদের অ্যাকচুয়ালি কোনো অস্তিত্বই নেই, খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই এরা মানে এই টিমের প্লেয়ার তো ছিলেনই, তার সাথে ছিল যারা ওই টিমে, প্রত্যেক টিমে খেলবার জন্য তো একটা মিনিমাম যোগ্যতার প্রয়োজন হয়। তা কোন একটা ক্লাবের সদস্য বলুন, বা ভারতীয় ক্রিকেট দলে অন্তত সে ভারতীয় প্লেয়ার হতে হবে বা ভারতীয় নাগরিক হতে হবে, তবে তো সে ভারতীয় দলটাতে সে সুযোগ পাবে। তাহলে এই টিমটাতে ঢুকে গেছিল ওই মৃত, অস্তিত্ব নেই, ডুপ্লিকেটের সাথে ঢুকে গেছিল প্রচুর পরিমাণে বিদেশি, যারা এ দেশেরই না। তাহলে এবার যদি প্রথম পয়েন্টটা ধরি, যে টিমের আসল লোকেরা হলো খেলার জন্য, তারা হলো প্লেয়ার। এখানে এই প্লেয়াররা এই দলটা আশাই করতে পারেনি। অল্প অল্প আশা করলেও পরবর্তীতে ভেবেছিল, যখন মুখের সামনে হাজির হয়ে গেছে SIR নামক শব্দটা এবং ঝাঁপিয়ে পড়েছে নির্বাচন কমিশন, তখন তারা কল্পনাই করতে পারেনি যে সত্যিই এরকমটা হয়ে গেল। তার জন্যে SIR হওয়ার আগে থেকে সুপ্রিম কোর্টে গিয়ে ছোটাছুটি শুরু হয়েছিল। পরবর্তীকালে যে মামলাটির কথা আপনারা দেখছেন বা জানছেন, যেটি চলছে বা চলছিল, সেটা তো অনেক পরে। তার আগে থেকেই এই তৃণমূল কংগ্রেসের বিভিন্ন সাংসদ, নেতা নেত্রী, তারা সুপ্রিম কোর্টে কিন্তু একাধিক পিটিশন করেছিল SIRটাকে আটকানোর জন্য। এবং সামগ্রিকভাবে তাদের মূল উদ্দেশ্যটাই ছিল ওই যে পুরনো প্লেয়ার, তারা দক্ষ প্লেয়ার, তাদের দিয়েই যাতে এই ম্যাচটাকে উতরে নেওয়া যায়। কিন্তু সব শেষ পর্যন্ত ওই পুরনো কাসুন্দি না ঘেটে যদি বলি, কারণ এতক্ষণে সকলের কাছেই বিষয়টা খুব পরিষ্কার হয়ে গেছে, তাকে আমি নাম দিয়েছিলাম SIR এফেক্ট। সেই SIR এফেক্টে যেটা দাঁড়িয়েছে, যে দলে তো অর্ধেক প্লেয়ারই নেই, খেলবে কে? মৃত প্রেতাত্মারা তো আর ফিরে আসার কোনো সুযোগ নেই। পরবর্তীকালে যেটুকু সামান্য সামান্য ইস্যু ছিল, সেগুলো নিয়ে পরে আসছি। এবার আর একটা বিষয় বলেছিলাম, 2 নম্বর পয়েন্ট, যেটা যে এই দলটা সেই 2011 সালের সময় দেখুন, যে চিন্তা করা হতো তাই তো, যে এইরকম একটা রাজনৈতিক দল CPIM বা বামফ্রন্টকে চ্যালেঞ্জ করতে যাচ্ছে। তাহলে এদের এই হঠাৎ ওই 2010-11 সালে হঠাৎ দেখা গেল এদের এত ফ্লেক্স, ব্যানার, ফেস্টুন, এত FM রেডিওতে অ্যাডভার্টাইজমেন্ট, এত টাকা এদের কোথা থেকে আসছে? কিন্তু ঘটনা সেই তখন থেকেই যে শুরু, চুরি চামারি, চিট ফান্ড, মানে চিটিংটাই যেখানে কি বলবো, মানে অর্থের উৎস, কালো টাকার আমদানি, সে যে তখন থেকেই ঢুকতে শুরু করেছে। এবং 2011 পালা বদলের ওটা কিন্তু একটা বড় ফ্যাক্টর, বড় একটা কারণ হিসেবেও দেখা হয়।
যেখানে প্রযুক্তিকে তারা মানে ব্যবহার করেছিল, এই যেমন FM রেডিওতে অ্যাড ইত্যাদি ইত্যাদিতে, ফেসবুক গুলোকে ব্যবহার করা ঠিক মতো, কিন্তু বামপন্থীদের বা বামফ্রন্টের তখনও পর্যন্ত একটু ছুতমাত ছিল, তখনও পর্যন্ত প্রযুক্তিকে ব্যবহার করব কি করব না এরকম একটা জায়গায় ছিল। অর্থোডক্স, যাকে বলে অর্থোডক্স প্রচারের মধ্যেই বা পুরাতন আমলের সেই প্রচার পদ্ধতির মধ্যেই তারা নিজেদেরকে সীমাবদ্ধ রেখেছিল। সঙ্গে ছিল কিন্তু বড় একটা অংশের ক্ষোভ, সেটা নিয়ে তো বহুবার আলোচনা করেইছি। এবার আসছি যে এই যে অর্থের যে যোগান, যে অর্থের যোগান এই পুরো যারা এই ম্যাচটাকে খেলায় তাদেরকে হৃষ্টপুষ্ট রাখতো, যোগান দিত সমস্ত কিছু, লাস্ট 3 মাসে খেয়াল করে দেখুন, অবশ্যই আপনারা বলতেই পারেন, আপনাদের সঙ্গে আমিও একমত, প্রচুর হতাশা, প্রচুর আক্ষেপ মানুষের মধ্যে আছে যে বড় বড় মাথাগুলো কেন অ্যারেস্ট হয়নি। কিন্তু আমি এর সঙ্গেই বলেছিলাম যে পারফেক্ট ক্রাইম এমন একটা স্তরে নিয়ে গেছে যে একটা কোনো জায়গায় ক্রাইম বা অপরাধ সংগঠিত হলে সেই অপরাধের কি থাকে, তার তো এভিডেন্সের প্রয়োজন হয়। কিন্তু যেখানে অপরাধটা সংগঠিত হচ্ছে, তদন্ত যারা করবে বা আইনের রক্ষক যারা, তারাই যদি সেই তদন্তের বিষয়বস্তুগুলোকে মানে এভিডেন্সগুলোকে খুব সুচারু হাতে কোনগুলো সরিয়ে দিলে মামলাটা টিকবে না, আবার রিপিট করছে এই কথাটা, কোন কোন এভিডেন্সকে সরিয়ে দিলে বা লিঙ্কগুলোকে সরিয়ে দিলে মামলাটা ঠিক এক জায়গায় করে উপস্থাপন করা যাবে না কোর্টে, সেটা কে জানে? প্রথম পুলিশ জানে, সিআইডি জানে, মানে রাজ্যের বিভিন্ন এরা জানে। সেটা যখন হয় না, তারপরে সেটা হাইকোর্টে যায়, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট থেকে ডিভিশন বেঞ্চ, এই সমস্ত হওয়ার পরে হয়তো একটা ইডি বা একটা সিবিআই তদন্ত বা একটা এনআইএ তদন্ত গিয়ে দাঁড়ায়। খেয়াল করে দেখুন, কোনো একটি ক্রাইম সিন যেটাকে বলা হয় বা অপরাধ সংগঠনের যে জায়গাটা, সেই জায়গাটাতে যে যে এভিডেন্স থাকে তার যে প্রাথমিক অনুসন্ধান, সেই প্রাথমিক অনুসন্ধান ওই অতটা মামলা মোকদ্দমার পরে একটা তদন্তের নির্দেশ হলে সেটা কি আর বজায় থাকে? আর যদি যারা সেইটাকে বজায় রাখার জন্য আন্তরিক হওয়া উচিত, তারাই যদি সেটাকে সরিয়ে দেয়, তাহলে আর কি পড়ে থাকে? অবশ্যই সন্দেহ এবং দক্ষতার একটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছিয়ে গিয়ে অনেক কিছু এক জায়গায় করার পর হয়তো যেগুলো আমরা চোখের সামনে দেখেছি, যে বড় বড় অ্যারেস্টগুলো হয়েছে অতীতে, সেই পর্যন্ত হয়তো পৌঁছেছে। আগামী দিনে আমরা আরো নজর রাখবো সেগুলোর দিকে। কিন্তু এই প্রাথমিক পর্যায়ের তদন্তের প্রায় প্রত্যেকটা 100টার মধ্যে অন্তত 99টা ঠিক এইভাবে নষ্ট করে দেওয়া হয়েছে। এরপরে আসুন, এই যে বলছিলাম টিম গেম, এই টিম গেমের মধ্যে কোচ একটা বা কোচ অ্যাসিস্ট্যান্ট কোচ, এদের একটা বড় ভূমিকা থাকে। তা এই দলটার কোচ এবং অ্যাসিস্ট্যান্ট কোচ বলুন, যাই বলুন না কেন, পাশাপাশি সমস্ত প্লেয়ারদের দেখভাল করা, কাকে কি করতে হবে নির্দেশ দেওয়া, কে জোরে ছুটবে কে আস্তে ছুটবে, সমস্ত কিছু কন্ট্রোল করতো কে? সেই কোচের নাম কি? সেটি একটি প্রাইভেট সংস্থা। এবং সেই প্রাইভেট সংস্থার গায়ে কিন্তু আজ পর্যন্ত কখনো হাত পড়েনি। আর যখন ওদিকে চলছে এসআইআর আর এদিকে চলছে ইডির রেড, তাও কোথায়? সেই কোচের বাড়ি, তাও কোথায়? সেই কোচের অফিস। এতেই থেমে থাকলো না, সেখানে গিয়ে মুখ্যমন্ত্রী ছুটে গিয়ে ফাইল টাইল যতটুকু মানে কোচের যত কিছু স্ট্র্যাটেজি ফ্যাটেজি হয় সেই সমস্ত গুটিয়ে নিয়ে আসার ফল আবার সুপ্রিম কোর্টে গিয়ে যে কি কাণ্ড হতে চলেছে সে তো আমরা তাকিয়ে থাকবো। তাতেও আফসোস আছে মানুষের যে কেন বারবার পিছিয়ে যাচ্ছে জিনিসটা, সেই আপত্তি আফসোস এগুলো থেকেও বলছি যে তারপরে তার যে অ্যাসিস্ট্যান্ট কোচেরা আছে সারা ভারতবর্ষ জুড়ে, ওই সংস্থার সব জায়গায় রেড হলো এবং তাদের একজন ধরেই যদি নিই একটা মানে এটা একটা রূপক অর্থে যে একজন অ্যাসিস্ট্যান্ট কোচ কিন্তু অ্যারেস্ট অলরেডি হয়ে গেল। এবং যদি সে অ্যাসিস্ট্যান্ট কোচ বা ওই কোচের টিমের মধ্যে না থাকতো, তাহলে ওই রাজনৈতিক দলটার অত উষ্মা প্রকাশ করার কি ছিল? কোথায় কোন একজন কি দানিশ চ্যান্ডেল
সে কোথায় অ্যারেস্ট হয়েছে, কি দুর্নীতিতে অ্যারেস্ট হয়েছে, বা তোমার অত গা বাড়িয়ে মাথা বাড়িয়ে তার হয়ে অত সওয়াল করবার কি আছে? এ তো ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাইনি, এরকম একটা অবস্থা। তাহলে গেল কোচ অ্যাসিস্ট্যান্ট কোচের জায়গাটা চরমভাবে ধাক্কা খেলো, যেখানে স্ট্র্যাটেজি তৈরি হবে, ম্যাচটা যখন চলবে সাজাবে কে। এরপরে যদি আসেন যে আরো যে সমস্ত আনুষঙ্গিক বিষয়গুলো একটি পুরো টিমটাকে ধরে রেখে এই পুরো জায়গাটাকে চালাতো, যার ফলবশত অন্য কোনো টিম মাঠে নামবার সাহস পর্যন্ত পেত না, ওয়াকওভার দিয়ে চলে যেত অনেক ক্ষেত্রে। প্রচুর পৌর ভোট, পঞ্চায়েত ভোটে প্রচুর প্রার্থী দাঁড়ানোরই সাহস করতে পারেনি, উইথড্র করে নিয়েছে, মানে পৌরসভার পর পৌরসভা, পঞ্চায়েতের পর পঞ্চায়েত। এবং তার পিছনে সবচেয়ে বড় যে অংশটা জড়িত থাকতো 3 নম্বর পয়েন্টের জায়গায়, সেটা হচ্ছে না, এটা হচ্ছে বোধহয় 4 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে এই পুলিশ বা তার সাথে জড়িত প্রশাসন। এবার যদি আসেন এই যে 3 মাসের কথা বলছি, এর সাথে কি শুধুমাত্র ইডি ওই কটা রেড করেই থেমেছিল? ওই যে আইপ্যাকের যে রেটটা, সেটা তো ওই কয়লা কেলেঙ্কারির, সেই বিখ্যাত কয়লা কেলেঙ্কারির সেই তদন্ত, যেটা 7,400 কোটি টাকার তদন্ত। তার সাথে সাথে কিন্তু ইডি আরো কয়েকটা তদন্তে ওই দড়ি ধরে টান মেরেছে, সেটা হচ্ছে পুরো নিয়োগ দুর্নীতির তদন্ত। তাতে আবার বেশ কয়েকজন মন্ত্রীর বাড়িতে রেড টেড হয়ে তাদের উপস্থিত হতে বলেছে, তিনি আবার অসুস্থ হয়ে পড়েছেন, যেতে পারেননি, এরকম ভাবে একটা ঝুলে জায়গায় আছে। এবং তার সাথে আজকে যে রেটটি চলছে সেটি নিয়ে আগাম মন্তব্য এক্ষুনি করব না, কারণ পুরো রেট এতক্ষণ পর্যন্ত 12 ঘন্টা অলরেডি হয়ে গেছে কলকাতার ওই ভবানীপুরে। বিভিন্ন জায়গাতে আপনারাও সংবাদ মাধ্যমে নজর রেখেছেন, আমরাও রেখেছি, কিন্তু যতক্ষণ পর্যন্ত না পুরো রেড এবং পুরো তথ্যগুলো উঠে আসে ততক্ষণ পর্যন্ত আগ বাড়িয়ে কিছু বলা মানে ফেক নিউজকে প্রচার করা। কিন্তু এই যে প্রসেসটা, এই প্রসেসটার কথা এইটুকু বলতে চাইছি যে ওই যে কালো টাকা, ওই যে ফান্ডিং, ওই যা খুশি করো ভাই, পিছনে আছি, টাকা ঠিক জুগিয়ে যাব, ওই টাকার পাইপলাইনটা, এর আগে একটা এপিসোডে আমি বলেছিলাম, ওই পাইপলাইনটা কিন্তু শত ছিদ্র হয়ে গেছে এই মুহূর্তে। তার কারণ পৌরসভা বলুন, পঞ্চায়েত বলুন, একটু ওপরের লেভেলে বলুন, তার একটু ওপরের লেভেলে বলুন, একবার যে কিনা স্ক্যানারে এসে গেছে অলরেডি, সেই কিন্তু আবার নতুন করে করবার মানে ফান্ডিং করবার মতো জায়গায় আর থাকে না। তার কারণ হিউজ পরিমাণে ব্যাংক অ্যাকাউন্ট, তাদের বিভিন্ন রকম বেআইনি সম্পত্তি, কালো টাকা, এইগুলো স্ক্যানারে এসে যায় এবং সেগুলো অ্যাটাচ হয়। এই অ্যাটাচমেন্টটা কতটা হচ্ছে সেটা কিন্তু সাধারণ নাগরিকের চোখে আসছে না। আর এর সাথে যদি যোগ দেন যে শেষ অংশ যেটা, সেটাই হচ্ছে আসল, সেটা হচ্ছে এই সমগ্র বিষয়টা যখন ঘটে, আপনারা সেই বাম আমলের অংশে চলে যান, সেটা হচ্ছে অন্তর্ঘাত বা পাশ থেকে মানুষের সরে যাওয়া। 2011 সালে যেদিনকে ভোটের রেজাল্ট বেরোচ্ছে, সেদিন দুপুর পর্যন্ত পার্টি অফিসের যে সমস্ত কোট আনকোট কমরেডরা উপস্থিত ছিলেন, দেখাচ্ছিলেন আরে বাবা, হ্যাঁ জিতে গেলে এই হবে, আবির খেলা হবে, আমি বেশি কমরেড, আমি তোমার থেকে বেশি কমরেড, এই সমস্ত যারা দেখাচ্ছিলেন, আর যারা কথায় কথায় বলো ওসব তোমরা বুঝবে না, ওসব আমরা বুঝি, এই সমস্ত যে ব্যাপারগুলো ছিল, তারা ঠিক যখন রেজাল্টটা আউট হয়ে গেল বিকেল মতো, একটা কাউকে আর খুঁজে পাওয়া গেল না। আর যখন ওই কাউন্টিং শিট এসে পৌঁছলো, তখন দেখা গেল, যদি সেইভাবে ভাবা হয় যে অমুক পাড়াটায় প্রচুর পরিমাণে সিপিএম এর সমর্থক বা বামফ্রন্টের সমর্থক ছিল, পার্টি মেম্বার ছিল প্রচুর পরিমাণে, দেখা গেল সেই বুথেও প্রচুর আছে। 2011 সালের ডাটা খুলে দেখুন, বুথে বুথে সিপিএম বামফ্রন্টের যারা পার্টি মেম্বার তারা পর্যন্ত ভোট দেয়নি। এবং এখানে খেয়াল করে দেখুন, ওই যে প্রার্থী নিয়ে অসন্তোষ, সবাই ভেবেছিল আমি প্রার্থী হয়ে যাব, এই সমস্ত যে ব্যাপারগুলো আছে, ক্ষোভ বিক্ষোভের যে জায়গাগুলো, চাওয়া পাওয়ার যে ব্যাপার, লেনদেনের যে ব্যাপার, এদের এখনো পর্যন্ত যারা বলছেন যে চারপাশে তো শুধুমাত্র তৃণমূলই দেখতে পাচ্ছি, শুধু তৃণমূলেরই ব্যানার, শুধু তৃণমূলেরই গল্প আড্ডা বিভিন্ন জায়গায় দিচ্ছে, ইয়েস দেখতে পাবেন,
আবার বলছি, দেখতে পাবেন, যতক্ষণ পর্যন্ত না উল্টে যায় ততক্ষণ পর্যন্ত এক শ্রেণীর মানুষ থাকে, কিছু অসহায় মানুষও থাকে, তাদের কিছু করার থাকে না, তাদের ওই 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 মানে রাজনৈতিক নেতার সাথে সাথেই গল্প করতে হয়, তাদের বেঞ্চিতে বসেই তাকে তোষামত করতে হয়। কিন্তু ভোটটা যখন দেয় এই রকম পালা বদলের সময়, তখন আর তাকে দেয় না, দেয় না, দেয় না। তা না হলে বামফ্রন্ট তার শুধু পার্টি মেম্বার আর সমর্থক, বিভিন্ন রকম কিষাণ সভা, এই সভা, ডিআইএফআই, এসএফআই থেকে শুরু করে বিভিন্ন রকম গণসংগঠন দিয়ে যে পরিমাণ সদস্য ছিল, তাতে বামফ্রন্টের সিট কখনো ওই রকম 60-25 এই সমস্ত জায়গায় চলে আসতে পারতই না, অসম্ভব। আর এবারে তার পরিমাণ তো আরো বেশি, তার কারণ সেখানে যদি বা কোনো কোনো পুরনো পার্টি সদস্যদের মধ্যে একটা নীতি আদর্শের বালাই ছিল, এখানে তো সেসবের কোনো বালাই নেই। এখানে টাকাটাই দিয়ে শুরু, টাকার পাওনাটা বা লেনদেনটা দিয়েই দিন শেষ। কাজেই মানুষ কিন্তু মন তৈরি করে ফেলে, প্রচার কর্মসূচি, বিরোধী দল, ভিড় ভাট্টা, কার বেশি ভিড় হলো, কার কম ভিড় হলো, এই সমস্ত চলতে থাকবে। কিন্তু মানুষ কিন্তু মন তৈরি করে ফেলে। একবার মানুষ মন তৈরি করে ফেললে সেই ওই অত প্রচারে হয়তো সে একটু আশা পায়, ইয়েস আমার এলাকাতে এবার একটু এদের পতাকা, মানে সে তাকে যে যাকে সে সমর্থন করতে চাইছে তার পতাকা, যাক বাবা এবার বিরোধীরা একটু শক্তিশালী হয়েছে, অনেক পতাকা, অনেক ফেস্টুন, এগুলো দেখতে পাচ্ছি, এইটুকু হয়তো হয়। কিন্তু খেয়াল করবেন, বুথ এজেন্টও যদি বলেন, ওই 2011 সালে তৃণমূলের কটা ভালো বুথ এজেন্ট দিতে পেরেছিল, কটা সংগঠন ছিল? প্রায় কিছুই ছিল না। খুব হয়তো গুটিসুটি হয়ে মনে ভয় নিয়ে নিয়ে কেউ কেউ বুথে এজেন্ট হয়ে বসেছিলেন, মানুষ যা করবার করে দিয়ে চলে গেছে। পরবর্তীকালে ওই আপনারাই বলেন না, যে কিনা পোড়া বিড়ি চুষে খেত সে আজকে এসইউভি চড়ে বেড়াচ্ছে। ইয়েস, তার কারণ তখন তার অবস্থা তাই ছিল। পরবর্তীকালে শাসন ক্ষমতাটা যখন সে হাতে পেয়েছে, তারপরের অবস্থা হয়েছে সে এখন এসইউভি চড়ে বেড়ানো নেতা, নাম লিখতে পারুক আর না পারুক। কিন্তু মানুষ দেওয়ালে কি লেখার সেটা তার মনের অন্তরের মধ্যে লিখে ফেলেছে, এটা নিয়ে আর কোনো ভুল নেই। আপনাদের এপিসোডগুলো ভালো লাগলে একটু লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন অন করুন। আর আপনারা হাত খুলে যেমন লিখছেন তেমন লিখুন, একটা সুন্দর কমিউনিটি গড়ে উঠছে। সকলকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, ভালোবাসা জানাই এবং অসংখ্য শুভকামনা জানাই আগামী দিনের জন্য। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সামনের এপিসোডে। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়। মানুষের ভাষা সবার মনের কথা বলে। নমস্কার।